সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাবে গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছিল। নিরাপত্তা পরিষদের স্থানীয় সময় বুধবার অনুষ্ঠিত ভোটে যুক্তরাষ্ট্রই ছিল একমাত্র দেশ যারা এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। নিরাপত্তা পরিষদের অন্য 14 সদস্য দেশ প্রস্তাবের পক্ষে সমর্থন দেয়। প্রস্তাবে গাজায় পণবন্দী অবস্থায় থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তির আহ্বানও জানানো হয়েছিল, তবে ওয়াশিংটন একে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছে। তাদের মতে প্রস্তাবে যুদ্ধবিরতির দাবিকে পণবন্দীদের মুক্তির সঙ্গে সরাসরি সম্পৃক্ত করা হয়নি। 15 সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদে ভোটাভুটি শুরু হওয়ার আগে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরোথি শিয়া বক্তব্য দেন। তিনি তখন 10 দেশের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবটি নিয়ে নিজ দেশের বিরোধিতার কথা প্রকাশ করেন। তার মতে যুক্তরাষ্ট্রের বিরোধিতার বিষয়টিতে অবাক হওয়ার কিছু নেই। নিরাপত্তা পরিষদের ডরোথি শিয়া আরও বলেন, সংঘাত শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র একটি অত্যন্ত স্পষ্ট অবস্থান নিয়েছে, তা হলো ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। এই অধিকারের মধ্যে রয়েছে হামাসকে পরাজিত করা এবং নিশ্চিত করা যে ভবিষ্যতে তারা যেন আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে না পারে। চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, ইসরায়েলের কার্যকলাপ আন্তর্জাতিক মানবিক আইনের প্রতিটি সীমারেখাকে ছাড়িয়ে গেছে। জাতিসংঘের প্রস্তাবনাগুলোরও গুরুতর লঙ্ঘন ঘটিয়েছে। এরপরও একটি দেশকে রক্ষার জন্য এই লঙ্ঘনের ঘটনাগুলো থামানো হয়নি বা তাদের জবাবদিহির আওতায় আনা হয়নি। আল জাজিরার সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেন, এই ভেটোর কারণে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র অনেকটা একঘরে হয়ে পড়েছে। মারওয়ান বিশারার মতে, অনেক দেশ যখন একসঙ্গে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দাঁড়াচ্ছে তখন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে একটি উত্তেজনাপূর্ণ আবহ তৈরি হচ্ছে। তিনি বলেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্রমাগত যে ঐক্য তৈরি হচ্ছে তা ঠেকানোর জন্য একমাত্র যুক্তরাষ্ট্রই চেষ্টা করে যাচ্ছে। গাজায় ইসরায়েল আত্মরক্ষা করছে না, বরং তারা তাদের দখলদারি ও অবরোধকে রক্ষা করছে। গাজা উপত্যকায় চলমান মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ডের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ট্রিনিটি কলেজ ডাবলিন। বিশ্ববিদ্যালয়টির বোর্ড বুধবার শিক্ষার্থীদের এক ইমেইলে জানায় তারা একটি বিশেষ টাস্ক ফোর্সের সুপারিশ গ্রহণ করেছে। সুপারিশ অনুযায়ী ইসরায়েল রাষ্ট্র দেশটির সব বিশ্ববিদ্যালয় ও ইসরায়েল ভিত্তিক কোম্পানির সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করা হবে। বোর্ড চেয়ারম্যান পল ফারেল সই করা ওই ইমেইলে বলা হয়েছে, এই সিদ্ধান্ত গাজায় আন্তর্জাতিক ও মানবাধিকার আইনের লঙ্ঘন চলা পর্যন্ত কার্যকর থাকবে। বিশ্ববিদ্যালয় বোর্ডের গ্রহণ করা টাস্ক ফোর্সের সুপারিশগুলো হলো ইসরায়েল ভিত্তিক সব কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহার, ভবিষ্যতে ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে কোনো সরবরাহ চুক্তি এবং নতুন কোনো বাণিজ্যিক সম্পর্ক না করা। বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে তারা ইসরায়েলের কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থী বিনিময় চুক্তি করবে না। এদিকে গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও 97 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 54,600 ছাড়িয়ে গেছে। এছাড়া গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে 4,330 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আনাদুলু বার্তা সংস্থা বলছে, 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে কমপক্ষে 54,607 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘণ্টায় 97টি লাশ হাসপাতালে আনা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও 440 জন। ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,25,341 জনে। বিবৃতিতে আরও জানানো হয়, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না। যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে 12টি দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার তিনি এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন। আগামী সোমবার থেকে এটি কার্যকর হবে। এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে নিজের প্রথম মেয়াদের অন্যতম বিতর্কিত পদক্ষেপের পুনরাবৃত্তি ঘটালেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। নতুন এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, এরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকেরা। এছাড়া ট্রাম্প আরও 7টি দেশের উপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। দেশগুলো হলো বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা।
হোয়াইট হাউস জানিয়েছে উভয় নিষেধাজ্ঞা আগামী সোমবার থেকে কার্যকর হবে। নিষেধাজ্ঞার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, কলোরাডোতে ইহুদিদের একটি র্যালিতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি দেশটিতে অবৈধভাবে অবস্থান করছিলেন। কলোরাডোর বোল্ডারে স্থানীয় সময় গত রোববার দুপুরের ওই ঘটনায় হামলাকারীকে ঘটনাস্থল থেকে আটক করেছিল পুলিশ। তিনি একজন মিশরীয় নাগরিক। এই পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ট্রাম্প ওই ঘটনার কথা উল্লেখ করলেও নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলোয় মিশরের নাম নেই। এছাড়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদানের ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করে আরেকটি নির্বাহী আদেশে সই করেছেন বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমান ঘাঁটিতে ড্রোন হামলার বদলা নেওয়ার অঙ্গীকার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোন আলাপে নিজের এই অবস্থানের কথা জানান পুতিন। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। আর এই ফোন আলাপটি হয়েছে সম্প্রতি রাশিয়ার ভেতরে ইউক্রেনের সাহসী ড্রোন হামলার পর। এই হামলায় রাশিয়ার বিমান ঘাঁটিগুলোকে টার্গেট করেছিল ইউক্রেন। ট্রাম্প বলেন, এই হামলা ও অন্যান্য আক্রমণ নিয়ে পুতিনের সঙ্গে তার ৭৫ মিনিটের আলাপ হয়েছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমরা রাশিয়ার ডেরায় থাকা বিমানগুলোর ওপর ইউক্রেনের হামলা এবং উভয় পক্ষের আরও কয়েকটি হামলা নিয়ে আলোচনা করেছি। আলাপটি ভালো ছিল, তবে এমন নয় যে এই আলাপ থেকেই তাৎক্ষণিক শান্তি আসবে। তিনি আরও লিখেছেন, প্রেসিডেন্ট পুতিন খুব দৃঢ়ভাবে বলেছেন বিমান ঘাঁটির সাম্প্রতিক হামলার জবাব তাকে দিতেই হবে। ট্রাম্প জানান, আলোচনায় ইরান প্রসঙ্গ এসেছে, বিশেষ করে তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে তার চলমান উদ্যোগ প্রসঙ্গে। গত রোববার রাশিয়ার কয়েকটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের গোয়েন্দারা। এতে রাশিয়ার কমপক্ষে ৪০টি বোমারু বিমান ধ্বংস হয়েছে। এই হামলা ইউক্রেন যুদ্ধে এই যাবৎকালে রাশিয়ার সবচেয়ে বড় ক্ষতি। রাশিয়ার ভেতর থেকেই কম দামি ড্রোন দিয়ে হামলাটি চালানো হয়, যে কারণে রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোনগুলো শনাক্ত করতে পারেনি। তিনি লেখেন, আমরা ইরান নিয়েও আলোচনা করেছি এবং এ বিষয়ে সময় শেষ হয়ে আসছে। তাদের পারমাণবিক অস্ত্র সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হবে দ্রুত। আমি প্রেসিডেন্ট পুতিনকে স্পষ্ট করে বলেছি, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে পারে না। এ বিষয়ে আমরা দুজনই একমত। ট্রাম্প আরও বলেন, পুতিন ইরান সংক্রান্ত আলোচনায় অংশ নিতে ইচ্ছুক এবং তা দ্রুত নিষ্পত্তিতে সহায়ক হতে পারেন বলে জানিয়েছেন। ইউরেনিয়াম পরিশোধনের কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের নাক গলানোর কিছু নেই বলেও মন্তব্য করেছেন তিনি। বুধবার এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা ও ইরানের সরকারি সংবাদ মাধ্যম তেহরান টাইমস। বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত পূরণের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ইরানের শীর্ষ নেতা। এমন সময় তিনি এই মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দফায় দফায় পরমাণু চুক্তির আলোচনা চলছে। তেহরানের দাবি, তারা শান্তিপূর্ণ কাজে পরমাণু বোমার অন্যতম উপকরণ ইউরেনিয়াম পরিশোধন অব্যাহত রাখতে চায়। অপরদিকে এই ধরনের পরিশোধন প্রক্রিয়া বন্ধের বিনিময়ে পশ্চিমের দেশগুলোর আরোপ করা অর্থনৈতিক বিধিনিষেধ প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। রুহুল্লাহ খোমেনির ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের মুখ থেকে আসা প্রথম বাক্যটি হলো ইরানের পরমাণু কর্মসূচি থাকা চলবে না এবং আমাদেরকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল হয়ে থাকতে হবে। আমেরিকার এই অর্থহীন কথার প্রতি আমাদের জবাব স্পষ্ট। এ বিষয়ে আপনাদের কিছুই করার নেই। তিনি বলেন, ইরান ইউরেনিয়াম পরিশোধন করবে কি করবে না সে বিষয়ে আপনারা কেন নাক গলাচ্ছেন? এ বিষয়টির সঙ্গে আপনাদের কোনো সংশ্লিষ্টতা নেই। যুক্তরাষ্ট্রের পরমাণু প্রস্তাব আমাদের দেশের আত্মনির্ভরশীলতার ধারণা ও আমরাও পারি চেতনার পরিপন্থী। ইউরেনিয়াম পরিশোধন ইরানের জ্বালানি স্বনির্ভরতা অর্জনে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতা মানে এটা নয় যে আমাদেরকে যুক্তরাষ্ট্র বা তাদের দোসরদের সবুজ সংকেতের অপেক্ষায় থাকতে হবে। কয়েক সপ্তাহ ধরে সংলাপ চলার পর চলতি সপ্তাহে ইরানকে একটি প্রস্তাব পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে ইরান এই প্রস্তাবে রাজি নয়। তারা চুক্তির আগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্রের কাছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেঞ্জামিন নেতানিয়াহুর টেমো সংস্করণ বলে ব্যঙ্গ করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেছেন, মোদী হচ্ছেন নেতানিয়াহুর মতো, তবে কম দামি বা সস্তা সংস্করণ। জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাকিস্তান পিপলস পার্টির নেতা এই মন্তব্য করেন। একই সঙ্গে মোদীকে কাশ্মীরের কসাই হিসেবেও আখ্যায়িত করেন তিনি। মূলত টেমো হচ্ছে চীনের জনপ্রিয় একটি অনলাইন মার্কেটপ্লেস, যেখানে খুব সস্তায় পণ্য পাওয়া যায়, কিন্তু অনেক সময় সেগুলো হয় নকল বা নিম্নমানের পণ্য, যে কারণে বিলওয়াল মোদীকে ব্যঙ্গ করে নেতানিয়াহুর টেমো ভার্সন বলেছেন।
পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো বলছে, জাতিসংঘ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিলবাল বলেন, মোদি হচ্ছেন নেতানিয়াহুর মতো, তবে কম দামি সংস্করণ, যেমনটা তেমুতে পাওয়া যায়। আমরা ভারতের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা নেতানিয়াহুর মতো নেতিবাচক উদাহরণ অনুসরণ না করে। তিনি আরও অভিযোগ করেন, ইসরায়েলের খারাপ দৃষ্টান্তগুলো অনুসরণ করছে ভারত। মোদিকে কাশ্মীরের কসাই আখ্যায়িত করে বিলবাল বলেন, মোদি কাশ্মীরের মতো সিন্ধু উপত্যকায়ও একই রকম দমন নীতির চেষ্টা করছেন। একই অনুষ্ঠানে বিলবাল ভুট্টো বলেন, পাকিস্তান ও ভারতের গোয়েন্দা সংস্থা ISI এবং র যদি একসাথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করে, তবে দক্ষিণ এশিয়ায় উল্লেখযোগ্য হারে সন্ত্রাস কমানো সম্ভব। তিনি বলেন, যদি এই দুই দেশের গোয়েন্দা সংস্থা একসাথে বসে কাজ করে, তাহলে ভারতের মাটিতে এবং পাকিস্তানেও সন্ত্রাস অনেক কমে যাবে। বিলবাল আরও বলেন, পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে সংঘাতের আশঙ্কা এখনও বিদ্যমান, তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সম্পৃক্ততা জরুরি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।